1972 সালের রাষ্ট্রপতির ৭৬ নম্বর আদেশমূলে গঠিত জাতীয় রাজস্ব বোর্ডে এ পর্যন্ত 53 বছরে মোট ৩১ জন চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন। আদেশ মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র মোস্ট সদস্য চেয়ারম্যান হিসেবে পদায়নের কথা লেখা থাকা সত্ত্বেও বিগত সময়ের প্রায় সব চেয়ারম্যানই এসেছেন কাস্টমস ও কর ক্যাডারের বাইরে থেকে। প্রত্যেক চেয়ারম্যানের গড় মেয়াদ মাত্র ১ বছর ৭ মাস। চেয়ারম্যানদের স্বল্প মেয়াদ এবং আয়কর আইন, কাস্টমস আইন, ভ্যাট আইন ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতার অভাবে বোর্ডের অভ্যন্তরীণ ও প্রশাসনিক ব্যবস্থার কার্যকারিতা হ্রাস করেছে। ১৯৭৯ সালে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গঠিত হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ডকে উক্ত বিভাগের রাজস্ব উইং হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও বাস্তবে এনবিআর নিজস্ব ক্ষমতা ও স্বাতন্ত্র্য প্রয়োগ করতে পারেনি, বরং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়, যার ফলে একই ব্যক্তির অধীনে দুই গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব কেন্দ্রীভূত হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এ ধরনের কেন্দ্রীভূত ক্ষমতা থাকায় বোর্ডের নীতি নির্ধারণী ও প্রশাসনিক কর্মকাণ্ডে ভারসাম্যহীনতা ও সমন্বয়হীনতা সৃষ্টি করেছে। বোর্ডের নীতি নির্ধারণী ও প্রশাসনিক কর্মকাণ্ডে ক্ষমতার ভারসাম্যের অভাব একটি দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজস্ব প্রশাসন গঠনের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে প্রতি ১০০ টাকা রাজস্ব আদায়ের বিপরীতে ব্যয়ের পরিমাণ মাত্র ৩১ পয়সা, যা বৈশ্বিক বিবেচনায় সর্বনিম্ন। তুলনামূলক বিচারে দেখা যায় পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি ১০০ রুপি রাজস্ব আদায়ের বিপরীতে ব্যয় হয় ৬১ পয়সা, মালয়েশিয়াতে ১০০ রিঙ্গিত রাজস্ব আদায়ের বিপরীতে ব্যয় হয় ১ রিঙ্গিত, জাপানে প্রতি ১০০ ইয়েন রাজস্ব আদায়ের বিপরীতে বিনিয়োগ করা হয় ১.৭ ইয়েন। অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড অপ্রতুল বিনিয়োগের মধ্যেও স্বাধীনতার পর থেকে জাতীয় রাজস্ব বোর্ড গড়ে ১৬.৪% প্রবৃদ্ধিতে রাজস্ব আহরণ করেছে, যা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ফলাফল হিসেবে চিহ্নিত করা যায়। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, রাজস্ব আহরণ সংক্রান্ত বিনিয়োগের সাথে কর জিডিপি অনুপাত উন্নয়নের সরাসরি সম্পর্ক রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান সাংগঠনিক কাঠামোয় দ্বিস্তর বিশিষ্ট প্রশাসনিক অনুমোদন ব্যবস্থা বিদ্যমান। বোর্ডের নিজস্ব প্রশাসনিক কাঠামো থেকে অনুমোদনের পর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। এই দ্বিস্তর অনুমোদন ব্যবস্থার কারণে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে মারাত্মক দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়। সুতরাং নেতৃত্বের দুর্বলতা, প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক বিচ্যুতি, প্রযুক্তিগত অগ্রগতি ও দক্ষ মানব সম্পদের অভাব এবং প্রয়োজনীয় বিনিয়োগের ঘাটতি, বিদ্যমান সাংগঠনিক কাঠামোর জটিলতা, এই সবকটি বিষয়ই জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আহরণ কার্যক্রমকে ব্যাহত করেছে। জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে একটি ধারণা হলো এটি একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। বাস্তবতা হলো দুর্নীতি বাংলাদেশের একটি বিস্তৃত কাঠামোগত সমস্যা, যা শুধু এনবিআর নয়, দেশের প্রায় প্রতিটি খাতেই কোনো না কোনোভাবে বিদ্যমান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের খানা জরিপ বিশ্লেষণে দেখা যায় ২০২৩ সালের খাত ভিত্তিক দুর্নীতির তালিকায় কর ও কাস্টমসের অবস্থান ছিল ১৪তম, যেখানে ২০২১ সালে এই খাতটি শীর্ষ ১৫-র বাইরে ছিল এবং ২০১৭ সালে ছিল ১৩তম অবস্থানে। এই চিত্র বিশ্লেষণ করলে বোঝা যায় এনবিআর এর দুর্নীতি প্রচলিত ধারণার বিপরীত। বর্তমান প্রশাসন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে প্রশাসনিক তদন্ত শেষে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এনবিআর এর বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরাও এই দুর্নীতির অপবাদ থেকে মুক্তির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নিয়োগ পদ্ধতিকে ত্রুটিপূর্ণ উল্লেখ করা হয়েছে। এনবিআর এর সদস্যদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগের বিধান অগ্রাহ্য করে নিয়োগ করায় এনবিআর পরিচালনার জটিল প্রক্রিয়াকে ঠিকমতো বুঝে উঠতে পারেননি। এর ফলে রাজস্ব ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এই রিপোর্ট রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন, নিরীক্ষা, অবকাঠামোর বিনিয়োগ বৃদ্ধি সহ নানা রকম সংস্কার প্রস্তাব করা হলেও রাজস্ব নীতি প্রণয়নকে পৃথক করার কোনো সুপারিশ করা হয়নি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির প্রতিবেদন জনসমক্ষে অদ্যাবধি প্রকাশ করা হয়নি। তবে কমিটির প্রতিবেদনের একটি খসড়া কপি অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় সংগ্রহ করে দেখা গিয়েছে যে রাজস্ব সংক্রান্ত নীতি প্রণয়নের জন্য অর্থ মন্ত্রণালয়ের একটি বিভাগের মর্যাদায় স্বাধীন ও স্বশাসিত কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে।